এটাই হলো বন্ধুরা বর্ষার রাঁচি। খুব সুন্দর, অভূতপূর্ব, অসাধারণ। যারা এই মুহূর্তে মেঘালয় যেতে পারছো না, এই জায়গাটা অবশ্যই আসতেই পারো। এটাই হলো নেতারহাটের বিখ্যাত ন্যাশপাতি বাগান। চলো পারা যাক। এই হচ্ছে ন্যাশপাতি। শহরের কোলাহল ও একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও? তাহলে কলকাতা থেকে দুদিনের ছুটিতে চলে আসতে পারো এমন এক জায়গায় যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, লেক সহ অজস্র সব ঝর্ণা। আমাদের কলকাতার কাছে যে এইরকম কিছু জায়গা আছে, সত্যি আগে জানতাম না। আর এই জলপ্রপাতের কথা বললেই প্রথমেই মাথায় আসে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সিটি অফ ওয়াটারফলস রাঁচি। বর্ষায় রাঁচির অপার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘে ঢাকা পাহাড়, প্রবল ঝর্ণার গর্জন মিলেমিশে তৈরি হয় এক অনন্য অভিজ্ঞতা। হাতে যদি থাকে আরও সময়, তাহলে এর সাথেই ঘুরে নিতে পারো ছোটনাগপুরের রানী নেতারহাটও। তবে এই জায়গায় ঠিক কিভাবে পৌঁছবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া, কেমন কি খরচ, সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক 2 রাত 3 দিনের রাঁচি ও নেতারহাট ট্যুর গাইড। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জুলাই মাসের 23 তারিখ। এখন সময় বলছে রাত 8টা বেজে 10 মিনিট। রয়েছি হাওড়া স্টেশনে। আর আজকে আমরা যেতে চলেছি সিটি অফ জয় থেকে সিটি অফ ওয়াটারফলস অর্থাৎ রাঁচি বেড়াতে। এই বর্ষাকাল হলো রাঁচি ঘুরতে যাওয়ার একেবারে বেস্ট সময়। এই সময় ওয়াটারফল পুরো জলে পরিপূর্ণ থাকে। তো এই রাঁচির পাশাপাশিও কিন্তু আমরা ছোটনাগপুরের যে রানী অর্থাৎ নেতারহাটও এর সাথে ঘুরে দেখব। হাওড়া থেকে রাঁচি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, তবে এবারে আমরা যাত্রা করব হাওড়া থেকে রাত 9টা বেজে 10 মিনিটে ছেড়ে যাওয়া 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেসে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আর এবার আমি একানা যাচ্ছি আমার সাথে অপূর্ব। এই যে আমাদের ট্রেন ঢুকছে ক্রিয়া যোগা এক্সপ্রেস। এই ট্রেনে বিভিন্ন ধরনের কোচ রয়েছে, যেমন ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি এবং স্লিপার। তো আমি সমস্ত ভাড়া স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। আমার কম্পার্টমেন্ট হলো B3। এখন সেদিকেই যাচ্ছি। এই যে এটাই হলো আমার কম্পার্টমেন্ট B3। চলো ওঠা যাক। এই হচ্ছে ভিতরটা। এই হলো আমাদের এবারের সিট। 64 রয়েছে, একটা সাইড লোয়ার, এই যে একটা 63, এটা হচ্ছে সাইড আপার। তো এক রাতের জার্নি মোটামুটি ভালোই হবে, ভালোই সিট পেয়েছি। সময় বলছে রাত 9টা বেজে 14 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনটা প্রতিদিন হাওড়া থেকে রাত 9টা বেজে 10 মিনিটে ছেড়ে পরের দিন 5টা বেজে 40 মিনিটে রাঁচি পৌঁছে দেয়। এখন বন্ধুরা বসে গেছি ডিনার করতে। মা কিন্তু বাড়ি থেকে রাতের খাবার দাবার সমস্ত প্যাক করে দিয়ে দিয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে একদম গরম গরম চিকেন, আর এখানে রয়েছে হচ্ছে রুটি। দারুণ হয়েছে। তো বন্ধুরা ওপরে উঠে গেছি, বেশ জোর ঘুমও পাচ্ছিল, এর জন্য এখন টানা ঘুম দেব। কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় বলছে সকাল 6টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন 411 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেল ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2তে নামিয়েছে। তো এখান থেকে যে এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ওভারব্রিজ, এটা দিয়ে যেতে হবে 1 নম্বরের দিকে। এখন ওভারব্রিজ দিয়ে ওপরে উঠছি। আমরা যে ট্রেনে আসলাম এখানে 10 মিনিটের হল্ট রয়েছে। এখন এই ট্রেনটা চলে যাবে হাতিয়া পর্যন্ত। এটাই হলো রাঁচি স্টেশনের বাইরেটা। তো বাইরে বেরিয়ে আসলাম। এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবে, অটো রয়েছে। যারা একদিনের মধ্যে ঘুরতে আসছো তারা কিন্তু এই স্টেশন থেকে সরাসরি অটো করে সাইট সিন করে আবার ফিরে যেতে পারবে কলকাতা। আমাদের যেহেতু 2 রাত 3 দিনের প্ল্যান রয়েছে, সেক্ষেত্রে আমরা সোনু ভাইকে বুক করে এসেছি। সোনু ভাই কিন্তু এই রাঁচিটা খুব ভালোভাবে ঘুরে দেখায়। তো তার গাড়িতেই আমরা এবার ঘুরে দেখব। তো সেই কিন্তু আমাদের জন্য একটা হোটেলের ব্যবস্থা করে রেখেছে। এখন সেদিকেই যাব, কারণ ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ হয়ে
একেবারে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই হলো আমাদের প্ল্যান। স্টেশন চত্বরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। নন এসি মোটামুটি দেখলাম ওই 400 টাকা থেকে স্টার্টিং, আর এসি নিতে গেলে ওই 700 থেকে 1000 টাকা নিচ্ছে। আর আমাদের হোটেলটা কিন্তু একদম সামনেই এসেই গেছি, আর প্রচুর হোটেল রয়েছে, এসেও তোমরা বুক করতে পারো। তো হোটেলে বুকিংয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে আমাদের এবারের হোটেল, হোটেল জনতা। তো এখানে আমরা থাকবো। তাহলে চলো ভিতরে ঢুকি এবং চেক ইনটাও সারা যাক। এখানে লিখবো তো? হ্যাঁ, এই যে এটাই হলো আমাদের রুম নাম্বার 33। তো একবার তোমাদের চলো রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম রয়েছে, একদম ডবল বেডরুম, 2 থেকে 3 জন কিন্তু আরামসে হয়ে যাবে। একদম বেডের সাইডেই রয়েছে, দেখতে পাচ্ছ একটা টেবিল। এছাড়া ওখানে টিভি দিয়ে দিয়েছে একটা, যেটা কোনো কাজের নয় আপাতত। এখানে একটা মিরর দিয়ে দিয়েছে। এই হচ্ছে এখানে একটা সোফা রয়েছে, এসিও দিয়ে দিয়েছে, এখানে এসিও রয়েছে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা যা একটা বাথরুমে থাকে সমস্ত কিছু রয়েছে। এখানে বেসিন দিয়ে দিয়েছে, মিরারও রয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু রুমটা বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি রাঁচি আসো অবশ্যই কিন্তু এই হোটেলে থাকতেই পারো। বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি, এখন নিচে যাব। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ি ধরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। আর বন্ধুরা আমাদের হোটেলের সামনেই কিন্তু এই সোনু ভাই চলে এসছে। সোনু ভাই, কি কি ঘুরে দেখবো আজকে? आज हम लोग देखेंगे हुंड्रू फॉल, जोन्हा फॉल, सीता फॉल और दसम फॉल्स। আচ্ছা, মানে সমস্ত আর কি এই ফলসগুলো, তাই তো? ঠিক আছে চলো। আজ আমাদের রাঁচিতে প্রথম দিন। সোনু ভাই তো বললই আজকে আমরা বেশ কিছু ওয়াটারফল ঘুরে দেখব। তো আজকে প্রথমেই যাব হচ্ছে দশম ওয়াটারফল। রাঁচির যে মূল সিটি রয়েছে এখান থেকে দশম যে ওয়াটারফল সেটার ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই ধরো 1 ঘন্টার মতো। দশম ফলসে যাওয়ার পথে চলে এলাম রাস্তার পাশের একটা ধাবাতে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম এখান থেকেই ব্রেকফাস্ট ছাড়বো। আর যার সাথে ভালো করে পরিচয় হলো না সেটা হচ্ছে সোনু ভাই। তো সোনু ভাই কিন্তু রাঁচিরই লোক, এর জন্য কিন্তু সোনু ভাইয়ের সাথেই আমরা রাঁচিটা ভালোভাবে ঘুরে দেখবো। তো যাই হোক, ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ধোসা রয়েছে, এখানে সাম্বার ঠাম্বার সমস্ত চাটনি দিয়েছে। তো এটাই আমরা ব্রেকফাস্ট করে চটপট বেরিয়ে পড়বো। ঝাড়খণ্ডে বসে সাউথ ইন্ডিয়ান ফুড, আলাদাই কম্বিনেশন। ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি যে দশম ওয়াটারফল, অর্থাৎ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাঘাট মানে সত্যি দুর্দান্ত। এক হচ্ছে ট্রাফিক নেই, আর তার সাথে মেঘলা আকাশ, সত্যি খুব ভালো লাগছে। আর সোনু ভাই, মোটামুটি এই বর্ষাকাল ছাড়া রাঁচি কোন সময় আসা যায় মোটামুটি? ठंडा का टाइम पे, আচ্ছা, ও जनवरी दिसंबर के टाइम पे। আচ্ছা, মানে ওই শীতের সময়টা কিন্তু রাঁচি কিন্তু দারুণ লাগে। অনেকে পিকনিক করতে আসে, তো তখনও কিন্তু বেশ সুন্দরই লাগে। এই পৌঁছে গেছি দশম ফলসের যে এন্ট্রান্স রয়েছে সেখানে। কিতনা রুপে কা এন্ট্রি? তো এখান থেকে এই এন্ট্রি নিলাম আমরা। তো এই একটা গাড়ির জন্য নিল 50 টাকা করে। এই মুহূর্তে এসে পৌঁছালাম যে দশম ফলস রয়েছে সেই এন্ট্রান্সটার সামনে। এই হচ্ছে জায়গাটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকানপত্র রয়েছে, যেখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নেওয়া যেতে পারে। ফলসের নিচে নামার জন্য এইভাবে কিন্তু সিঁড়ি করা রয়েছে ধাপ ধাপ করে, আর বিভিন্ন ধাপ থেকে কিন্তু ওয়াটারফলটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো এই সিঁড়ির আশেপাশে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, শসা, ছোলা, এখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটসের জিনিসপত্র যেগুলো এনারা কিন্তু হাতেই তৈরি হয়। কতগুলো সিঁড়ি রয়েছে এখানে? আরে 220টা। আচ্ছা, তো এখানে কিন্তু টোটাল 220খানা সিঁড়ি রয়েছে। তো এই সব সিঁড়ি ধরে আমরা নিচে নেমে যাব। দেখা যাচ্ছে ওই দেখো, দুর্দান্ত। একদম এই নিচে নামবো আমরা সিঁড়ি দিয়ে। এখান থেকে কি অপূর্ব লাগছে। এখন একদম নিচে চলে আসলাম, আর এখানে একদম হচ্ছে এন্ট্রি গেট। এখানে দেখো সময় লেখা রয়েছে, সকাল 8টার সময় এই ওয়াটারফলটা কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে যায়, আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। এই গেট দিয়ে এখন ঢুকতে হবে। এটাই হলো বন্ধুরা রাঁচির বিখ্যাত দশম ওয়াটারফল। আর দেখো একদম নিচে চলে এসেছি, কত জল দেখো, মানে এই বর্ষায় পুরো ফুলে ফেপে উঠেছে এই ওয়াটারফল, দুর্দান্ত লাগছে। রাঁচির এই দশম ওয়াটারফল কাচি নদীর উপর অবস্থিত। থেকে দশম কেন বলে? 10টা ধারা একসাথে সম্মিলিত হয়ে নিচে নেমে আসছে বলে এই ওয়াটারফলের নাম দশম ওয়াটারফল।
আর স্থানীয় ভাষায় একে দাসং নামেও ডাকা হয়ে থাকে। তো 144 মিটার উপর থেকে কিন্তু এই ওয়াটারফল নিচে নেমে আসছে। বর্ষার সময় এই জায়গাগুলোর আসার এটাই মজা, চারিদিকটা কিন্তু পুরো সবুজ হয়ে থাকে আর প্রচুর জল থাকে। তো আমরা ছাড়াও কিন্তু এখানে অনেক মানুষজন এসেছে বেড়াতে নিজেদের পরিবার বন্ধু বান্ধবের সাথে। সত্যি জায়গাটা খুবই ভালো। আমি ওপরে উঠেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম এই দাদু দিদিমা কিন্তু ওপরে উঠছে। তো আপনারা এসেছেন কোথা থেকে? আমি কলকাতা থেকে। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে সাধারণত কেউ সিঁড়িটা ভেঙে নিচে নামতে চায় না? এইটুকুন একটু অসুবিধা। আচ্ছা আচ্ছা। আর এমনি এইটুকুন আসতে কোনো অসুবিধা নেই। কালকা দেখি যা দেখেছি তার থেকে অনেক ভালো। কালকা তো মানে সবাই আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওপরে উঠছিলাম আর এই দিদি দেখুন কি বিক্রি করছে। দিদিগুলো কি জাম? তো এই যে জাম রয়েছে এখানে, কিন্তু পুরো লাল লাল রঙের পিয়ারা রয়েছে, পুরো পাকা পিয়ারা। কত করে জাম দিদি? আচ্ছা 20 টাকা। দশম ফলস দেখে এখন আমরা যাচ্ছি জোনহা ফলসে। তো এই জোনহা ফলসও কিন্তু রাঁচির অন্যতম বিখ্যাত একটি ওয়াটারফল। তো মোটামুটি দাদা এখান থেকে জোনহা ফলসের ডিস্টেন্স কীরকম রয়েছে? 70 किलोमीटर डिस्टेंस है। আচ্ছা, আর যেতে মোটামুটি কত সময় লাগবে? 1.5 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু যেতেই সময় লাগবে। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা জায়গা থেকে কিন্তু মানে ডিস্টেন্স বেশ খানিকটা। তাই যারা সাইট সিন করবে ভাবছো, বেশ খানিকটা সকালবেলা বেরোনোর চেষ্টা করবে, সেক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি আর কি তোমরা দেখে নিতে পারবে এবং সব কটা জায়গা দেখে নিতে পারবে। এই একটা রাস্তা যাচ্ছে হচ্ছে সীতা ওয়াটারফলসের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে জোনহা ওয়াটারফলসের দিকে। তো আমরা একদম এই জোনহার দিকে এখন প্রথম যাব। এই হচ্ছে জোনহা ওয়াটারফলসের এন্ট্রি। कितना आदमी है? 2 आदमी। হাম দো হ্যাঁ। আমরা যেহেতু দুজন ছিলাম এর জন্য 10 করে 20 টাকা নিল। তো এই হচ্ছে এন্ট্রি ফি এখানকার। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছলাম যে জোনহা ওয়াটারফলস রয়েছে সেই সিঁড়ির ওখানে। এই হচ্ছে পুরো জায়গাটা, এখানেও প্রচুর দোকানপত্র রয়েছে। একদম এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা ধরেই আমাদেরকে ওপরে উঠতে হবে। তো শুনলাম যে এখানেই লাঞ্চ করারও সমস্ত ব্যবস্থা রয়েছে, দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চ হয়। তো আমরা যখন আর কি ফিরে আসবো তখন লাঞ্চ সারবো। এখন আপাতত চলো, এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েই আমরা ওপরে উঠে যাব। এখন ঘড়ি বলছে 11:42। তো শুনলাম এই যে জোনহা ওয়াটারফলস ওঠার জন্য কিন্তু মোটামুটি 400 থেকে 450টা সিঁড়ি উপরে উঠতে হয়, আবার নিচেও নামতে হয়। তো সেক্ষেত্রে দেখি আমাদের উপরে উঠতে কতক্ষণ সময় লাগে। এখানে কাকা বিক্রি করছে হচ্ছে কি দাদা এগুলো? এইগুলো পেয়ারা। কচি কচি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কত করে? এই 20 টাকার 4টা। আচ্ছা 20 টাকার 4টে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যখন যাবো তখন নিয়ে যাবো, ঠিক আছে। জোনহা ফলসের নিচে নামার সিঁড়িটা কিন্তু বেশ ফ্ল্যাট সিঁড়ি, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। আর এর সাইডে কিন্তু রয়েছে চিলড্রেন্স পার্ক। ফ্যামিলি বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দারুণ সময় কাটবে। বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে, তবে এই নিচে নামার রাস্তাটা ভীষণ সুন্দর। চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, আর যেহেতু বর্ষাকাল মানে চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, হরিয়ালি হরিয়ালি। এটাই হলো বন্ধুরা জোনহা জলপ্রপাত বা জোনহা ওয়াটারফল। প্রায় পৌঁছেই গেছি। বাপরে বিশাল জল ছিটকাচ্ছে এদিকে। আমাদের কলকাতার কাছে যে এইরকম কিছু জায়গা আছে সত্যি আগে জানতাম না। তো দেখতে পাচ্ছ বর্ষাকালে কিন্তু এই সমস্ত জায়গাগুলো দারুণ দেখতে লাগে। তো এই জোনহা ওয়াটারফল হলো এমন একটি ওয়াটারফল যা 100 মানে প্রায় 44 মিটার উপর থেকে কিন্তু নিচে নেমে আসে। দেখতেই পাচ্ছ কত জোরে জল বয়ে চলেছে। তো এই জোনহা ওয়াটারফলকে কিন্তু গৌতম ধারাও বলা হয়ে থাকে, তার কারণ মনে করা হয় গৌতম বুদ্ধ স্বয়ং এখানে এসেছিলেন এবং তপস্যা করেছিলেন। আর এই ওয়াটারফল ঝাড়খণ্ডের রাড়ু এবং গুঙ্গা নদীর উপর তৈরি হয়েছে। আর একটু নিচে নেমে আসলাম, আর এখানে দেখো কত দাদারা স্নান করছে। হাই বলে দো, হাই। कैसा लग रहा है? সত্যি বন্ধুরা এক কথায় দুর্দান্ত একটা জায়গা। একদম নিচে নেমে আসলাম, মানে যারা মেঘালয় যেতে পারছো না তোমরা কিন্তু এই জায়গাটাতে আসতেই পারো, সেই ফিলটা পুরোপুরিভাবে পেয়ে যাবে। তো অনেকেই তো দেখালাম যে স্নান টান করছে, আমি কখনোই বলবো না তোমরা এখানে এসে স্নান করে দেখো, কারণ একদম বর্ষাকাল, এর জন্য
মানে স্নান করা একদমই কোনো দিক থেকে সেফ না। এমনি আসতেই পারো, চারিদিকের সবুজ প্রাকৃতিক পরিবেশ, এরকম মানে দারুণ সুন্দর ওয়াটারফল, ভালোই লাগবে। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সত্যি দুর্দান্ত। এই সিঁড়িগুলো দিয়ে নামতে যতটাই মানে যত কম সময় লাগে, মানে উঠতে তার থেকে অনেক বেশি সময় লাগে। তো হাল খারাপ হয়ে গেছে, আর বৃষ্টির দেখা তো নেই, রোদ পুরো ভর্তি। যাই হোক, তোমাদেরকে বলছিলাম না যে এই ওয়াটারফলকে কেন গৌতম ধারা বলা হয়। এই দেখো, এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তিও এখানে রয়েছে। এখন বন্ধুরা সময় বলছে দুপুর 1:40, মানে একদম নিচ থেকে উপরে উঠে আসলাম। আর যাওয়ার সময় যে ধাবাটা ছিল সেখান থেকে কিন্তু দেশি চিকেনের জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম। এখানে আসলে দেশি চিকেন কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবে না। তো কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই। শাল পাতার মধ্যে সমস্তটা দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, সবজি দিয়েছে, স্যালাড দিয়েছে। মানে এই সমস্তটাই এই মানে সুন্দর শাল পাতার মধ্যে অ্যারেঞ্জমেন্ট। আর এর সাইডেই রয়েছে হচ্ছে দেশি চিকেন, একদম গরম গরম কাঠের আঁচে তৈরি করা। দুর্দান্ত সমস্ত খাবার দাবার। এবার কত কি দাম সেটা বলে রাখি। এই যে ভেজ থালি, এটার দাম হচ্ছে 100 টাকা, মানে সব কিছু নিয়ে। আর যেটা দেশি চিকেন নিয়েছি আমরা, সেক্ষেত্রে যেহেতু প্লেট সিস্টেম হিসেবে আমরা নিয়েছি, তো আলাদা করে দেশি চিকেন কিন্তু 150 টাকা, অর্থাৎ 100 + 150। এবার অনেকে আসে কি যে অনেক জন মিলে আসে, সেক্ষেত্রে তোমরা 1 কিলো মাংস রান্না করে নিতে পারো, সেক্ষেত্রে ওই নেবে হয়তো 700 থেকে 750 মতো। দুর্দান্ত। দেশি মুরগির মাংস দিয়ে দারুণ সুন্দর লাঞ্চ সেরে এখন আমরা রওনা হয়েছি সীতা ওয়াটারফলসের দিকে। এখান থেকে সীতা ওয়াটারফলসের দূরত্ব ওই 7 থেকে 8 কিলোমিটার, যেতে সময় লাগবে 10-15 মিনিট মতো। আমরা এখন চলে আসলাম সীতা ফলস। এই হচ্ছে দেখো লেখা রয়েছে সীতা ফল যাওয়ার রাস্তা হচ্ছে একদম সোজা। একদম সামনে চলে আসলাম, এই যে সীতা ওয়াটারফলস ওই উপর থেকে নিচে বয়ে চলেছে। এই সীতা ওয়াটারফলটি সুবর্ণরেখা নদীর রাধু উপনদীর উপর অবস্থিত। তো অনেকে বলে যে সীতা যখন বনবাসে ছিল তখন এখানে এসে জল খেয়েছিল, এই কারণে এই ওয়াটারফলের নাম সীতা ওয়াটারফল। এই ওয়াটারফলের আশেপাশে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে এসছে। এই দেখুন, মানে বন্ধু বান্ধব ফ্রেন্ডদেরকে নিয়ে এসছে। তো একদিনের জন্য এরকম একটা জায়গা আসলে কিন্তু ভালোই লাগবে। সীতা ওয়াটারফল দেখে আমরা এখন রওনা হয়েছি হুড্রু ওয়াটারফলের দিকে। তো রাঁচিকে কেন জলপ্রপাতের শহর বলা হয় বুঝতেই পারছো, যতগুলো সাইট সিন ঘুরলাম সবই কিন্তু ওয়াটারফল। তো শেষে একটা ড্যামও রয়েছে। তো এখান থেকে হুড্রু ওয়াটারফল যেতে সময় লাগবে 1 ঘন্টা। এই মুহূর্তে এসে পৌঁছালাম হুড্রু ওয়াটারফলের যে মেন গেট রয়েছে সেখানে। আর এ দেখো টিকিট কাউন্টার, দো আমি আর অপূর্ব টিকিট নিয়ে নিলাম। আমাদের কিন্তু পার হেড পড়লো 10 টাকা করে। এই রাস্তার আশেপাশে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, এখানে লেবু জল বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে এনারা, বেশ সুন্দর। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন গেট, এরপর থেকে সিঁড়ি বয়ে নিচে নেমে যেতে হবে। আর এখানে দেখুন লেখা রয়েছে মানে বিকেল 4টে পর্যন্তই কিন্তু এখানে এই ওয়াটারফলটা ওপেন থাকে। তো তোমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসার। বিকেল 4টের পর থেকে কিন্তু আর টিকিট দেওয়া হয় না, তো সেক্ষেত্রে তোমরা দেখতেও পাবে না। এখানে এই দিদিটা কি বিক্রি করছে, এগুলো কি দিদি? আচ্ছা, এগুলো হচ্ছে বাঁশ, দেখতে পাচ্ছ বাঁশের নিচটা। সেই নাগাল্যান্ডে গিয়ে কিন্তু এরকম সেম জিনিস দেখেছিলাম। এক দাদু এগুলো কি বিক্রি করছে দেখি। দাদুগুলো কি দাদু এগুলো? ও রান্না করার জন্য না? ও কত করে? 50 টাকা। ও মাত্র 50 টাকা। আর এগুলো হচ্ছে শো পিস, দেখেছো পুরো রাজার সেই তরোয়াল, দুর্দান্ত। যতই নিচে নামছি রাস্তা যেন আর শেষ হচ্ছে না। আসলে এই হুড্রু জলপ্রপাত হচ্ছে ঝাড়খণ্ডের অন্যতম সবচেয়ে বড় জলপ্রপাত। প্রায় 745খানা সিঁড়ি আমাদের এখন নিচে নামতে হবে। এখন তো নিচে নামতে অসুবিধা হচ্ছে না, ওঠার সময় আসল কষ্টটা বোঝা যাবে। বেশ অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম হুড্রু জলপ্রপাতে। এটাই হচ্ছে হুড্রু জলপ্রপাত, দেখতে পাচ্ছ। কিন্তু বর্ষাকাল হলেও অন্যান্য জলপ্রপাতের তুলনায় বেশ অনেকটাই কম জল দেখতে পাচ্ছি। বাট এমনি কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। চারিদিকে সবুজ আবহ, কিন্তু পুরো গাছগাছালি, তার মাঝখানে এরকম পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা নেমে আসছে, সত্যিই দুর্দান্ত লাগছে।
প্রচুর মানুষ এসছে উইকেন্ডে নিজেদের প্রিয় মানুষ, ফ্যামিলি, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাবে বলে। বর্ষাকালের পাশাপাশি শীতকালেও প্রচুর মানুষ আসে এই রাঁচির এই বিখ্যাত ওয়াটারফলগুলো ঘুরে দেখতে। এখানে আসলে একটা জিনিস কিন্তু সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে বাদর রয়েছে, তো ফোন, মানি ব্যাগ, ওয়ালেট এগুলো কিন্তু সাবধানে রাখবেন, নাহলে কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যেতে 1 মিনিটও সময় লাগবে না। তাড়াতাড়ি বেরিয়ে যায় বাবা, আমার নিজেরই ভয় লাগছে। এই পেয়ে গেলাম হচ্ছে আখের রস, দারুণ। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের শেষ সাইট সিন, অর্থাৎ গেটালসুদ ড্যাম বা রুক্কা ড্যামের উপর। এই ড্যামটা 1971 সালে সুবর্ণরেখা নদীর উপর প্রায় 717 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে তৈরি করা হয়। সকালবেলা সানরাইজ এবং বিকেলবেলা সানসেটের সময় দারুণ সুন্দর লাগে এই জায়গাটা। এই বর্ষায় যারা রাঁচি বেড়াতে আসে ভাবছো, অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরতে ভুলো না। আর এই দেখো, এটাই হচ্ছে এই ড্যামের লক গেট। যখন অনেক আর কি বৃষ্টিপাত হয়, জল অনেকটা যখন বেড়ে যায়, তখন এই লক গেটগুলোই খুলে দেওয়া হয়, তারপর সেই জল একদম সামনের দিকে এগিয়ে চলে। আপাতত আজকের মতো আমাদের সাইট সিনের পর্ব এখানেই শেষ। এখন সরাসরি রওনা হয়েছি আমাদের হোটেলের পথে। তো এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় ওই 30-40 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে 1 ঘন্টা। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের রাঁচিতে দ্বিতীয় দিন। এখন সময় বলছে সকাল 8:30। কালকে ওই সন্ধ্যেবেলা সাইট সিন করে ফিরে শরীর প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল, এর জন্য চটপট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা উঠে আবারও ফ্রেশ হয়ে রওনা দিয়েছি ছোটনাগপুরের মালভূমি, অর্থাৎ মানে নেতারহাট দেখতে। তো একে ছোটনাগপুরের রানীও বলা হয়ে থাকে। এই যে আমাদের নিচে গাড়ি চলে এসছে, আর আজকে কিন্তু মানে সোনু ভাই যাচ্ছে না, কিছু একটা হয়েছে হয়তো। আজকে যাচ্ছে হচ্ছে এই দাদা, আপনার নাম? মনীষ। আচ্ছা, তো আজকে কিন্তু নেতারহাট আমরা এই দেখাতেই সমস্তটা ঘুরে দেখব। এই মুহূর্তে আমরা যাচ্ছি NH-19 উপর দিয়ে। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের ড্রাইভার দাদা বললো কি জানো, তোমরা এখানে যে ধোনির বাড়ি রয়েছে, মানে আমাদের মহেন্দ্র সিং ধোনির বাড়ি রয়েছে, মানে আমি আগে জানতাম, একবার আমি দেখেছিলাম একটা ভিডিওতে, কিন্তু মানে এখানেই যে রয়েছে সেটা জানতাম না। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটাই হলো হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। এই যে লাল গেট দেখো লেখা রয়েছে ভাড়া সিমালিয়া। এখানেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি মাঝে মাঝেই থাকে এবং দেখাও যায়, তিনি বাইক নিয়ে এদিক ওদিক চলাফেরা করেন। কি দারুণ না? এই যে এটাই হলো হচ্ছে ধোনির বাড়ি। দেখো মানে অনেক দূরে রয়েছে, কিন্তু এখান থেকে ভালোই দেখা যাচ্ছে একদম। ওই যে এটাই হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। নেতারহাট যাওয়ার পথে বন্ধুরা আমরা এখন যেখানে এসে দাঁড়ালাম, এটা হচ্ছে কোয়েল নদী। মানে এই কোয়েল নদী যে ছোটনাগপুর মালভূমি রয়েছে সেখান থেকে মানে এর শুরু প্রবাহ। তো এই নদী কিন্তু নেতারহাটের অন্যতম প্রধান নদী বলতে গেলে। বর্ষাকালে দারুণ সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে। এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলও রয়েছে। চারিদিকটা কি সুন্দর, সবুজে ঢাকা, শাল সেগুনের জঙ্গল, তার সাথে এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। আর দূরে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, সত্যি দুর্দান্ত লাগছে। যতই সামনের দিকে এগিয়ে চলেছি, পাহাড়ের সারি উঁকি দিচ্ছে, তার সাথে এরকম সুন্দর আবহাওয়া, চারিদিকে সবুজের জঙ্গল, সত্যি দুর্দান্ত। মানে যে নেতারহাট এতটা সুন্দর হবে সত্যি আগে ভাবতে পারিনি, এখনো গিয়ে পৌঁছতে পারিনি, রাস্তাটাই এতটা সুন্দর। সময় বলছে 12:52, প্রায় একটা বাজতেই যায়। আর এই মুহূর্তে এসে পৌঁছলাম যে কোয়েল ভিউ পয়েন্ট রয়েছে সেখানে। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। যাই হোক, এই যে এই সোজা রাস্তা ধরেই কিন্তু একদম ভিউ পয়েন্টে যাওয়া যায়। নেতারহাটের এই কোয়েল ভিউ পয়েন্ট যাওয়ার পথেই রয়েছে এরকম সুন্দর পাইন গাছের ঘন জঙ্গল। এখন সেই জঙ্গলের মধ্য দিয়েই সোজা হেঁটে চলেছি। এবার অনেকেই ভাবছো যে এই জায়গার নাম নেতারহাট কেন। তো আমি যতদূর জানি এই জায়গাটা ব্রিটিশ আমলে অত্যন্ত জনপ্রিয় ছিল হাওয়া বদলের জন্য। অনেক ব্রিটিশ সাহেবরা আসতেন এখানে হাওয়া বদল করতে। তো সেক্ষেত্রে আর কি ব্রিটিশদের নেচার্স টু দ্য হার্ট আর কি এটাকে বলা হতো। তো সেক্ষেত্রে হচ্ছে নেতারহাটটা এসছে। আবার অনেক স্থানীয়রা মনে করেন যে নাটুবাবুর হাট বা নাটুর হাট থেকে এই নেতারহাট কথাটা এসছে। চারিদিকটা
পাইন গাছের জঙ্গলে ঘেরা এটাই হলো নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্ট। ওই দেখো দূরে, ওটাই হচ্ছে কোয়েল নদী, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দারুণ সুন্দর কোয়েল ভিউ পয়েন্ট দেখে এখন আমরা রওনা দিয়েছি এই নেতারহাটের বিখ্যাত ন্যাশপাতি বাগান দেখতে। এই নেতারহাটে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাশপাতির চাষ হয়, তো সেগুলো এখন আমরা দেখতে চলেছি। এই যে এই সাইডে যতগুলো আর কি বাগান দেখতে পাচ্ছ, সব কিন্তু ন্যাশপাতির চাষ হয়ে রয়েছে অলরেডি। এখন চলে এসেছি অবশেষে ন্যাশপাতি বাগানে, মানে পুরো বাগানটাই কিন্তু ন্যাশপাতি ভর্তি। কিন্তু একটা হচ্ছে ব্যাপার, এই তার ক্রস করতে হবে, কারণ সবাই ন্যাশপাতি পেড়ে খেয়ে নেয় বলে চারিদিকে এরকম ফেন্স করা আছে। তো দেখা যাক, চেষ্টা তো করতেই হবে। ওয়েট ওয়েট ওয়েট, ফাইনালি হয়ে গেছে। এখন চলো ন্যাশপাতি পাড়ো ভিতরে গিয়ে। আইন দিয়ে প্রচুর ন্যাশপাতি গাছ, নিচে প্রচুর পরিমাণে ন্যাশপাতি এমনি পড়ে রয়েছে। আর এই দেখো ন্যাশপাতি পুরো থোকা হয়ে ঝুলছে, একটা দুটো তিনটে চারটে, মানে পুরো ভর্তি ন্যাশপাতি বলতে গেলে। আর কয়েকদিন আগে আসলে মানে পুরো থোকা থোকা হয়ে কিন্তু পুরো ঝুলে থাকে। এইখানে দেখো, এখানে একটা, আমরা কাশ্মীরে যখন গেছিলাম তখন তো আপেল পাইনি, কিন্তু এখানে এসে আপেল পড়ার মজাটা ঠিক হয়ে গেল। বেশ বড় সড়ো একটা ন্যাশপাতি পেয়েছি, চলুন খাওয়া যাক। দুর্দান্ত টেস্ট। গাছ থেকে পেড়ে এরকম ন্যাশপাতি খাওয়ার মজাটাই পুরো আলাদা। ন্যাশপাতি বাগান দেখে এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আপার ঘাগরি ওয়াটারফলসে। একদম যে ন্যাশপাতি বাগান ছিল তার থেকে 2 কদম এগিয়েই একদম সামনে। তো এই হচ্ছে সোজা রাস্তা, এই একটুকুনি নামলেই শুনলাম যে ওয়াটারফলটা রয়েছে। এটাই হলো আপার ঘাঙ্গারিয়া ওয়াটারফল। এখানে এসে তেমন কিছু দেখতে পেলাম না, মানে ছোট্ট একটা ওয়াটারফল বলতে গেলে। এমনি বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয় তখন কিন্তু দারুণ সুন্দর লাগে, মানে পুরো জায়গাটা জল থাকে। এখন অনেকটা কিন্তু জল নেই, শুধু এই যে এই জায়গাটাই শুধুমাত্র জল রয়েছে। তো এমনি ভালোই লাগছে, আরও যখন বৃষ্টি হবে তখন আরও ভালো লাগবে। অল্প জল থাকলে কি হবে, এখানে কিন্তু সবাই মজা করছে। দেখো মানে একটা বন্ধু বান্ধব নিয়ে এসছে সবাই মজা করতে। রাস্তার ধারে একটা ধাবাতে চলে আসলাম, এখান থেকে লাঞ্চ টাঞ্চ সারবো। তারপর এখান থেকে আরও 2টো পয়েন্ট আমাদের ঘোরা বাকি রয়েছে, সে 2টো পয়েন্ট ঘোরাঘুরি কমপ্লিট করে তারপর আমরা হোটেলে যাব। সময় বলছে বিকেল 4:11। এই মুহূর্তে এসে পৌঁছালাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এই চারিদিকটা পাইন গাছের জঙ্গল, তার সাথে এরকম পাহাড়ের দৃশ্য এবং সবশেষে সূর্যাস্ত, সব মিলিয়ে কিন্তু দারুণ অভিজ্ঞতা একটা হবে। তো যাই হোক, এই ম্যাগনোলিয়া পয়েন্টের কিন্তু একটা ইতিহাস আছে। এর নাম ম্যাগনোলিয়া হলো কেন, তো তখন অনেক দিন আগে, মানে সেই ব্রিটিশ আমলে এই জায়গায় রানী ছিল হচ্ছে ম্যাগনোলিয়া। সেই ম্যাগনোলিয়াই এখানকারই একজন মানে রাখাল বালক বলতে গেলে, তার বাঁশি শুনে তার প্রেমে পড়েছিল। তো তার সাথে প্রেমালাপ চলতে থাকে, রানী তার সবটুকু দিয়ে বসে সেই রাখাল বালককে। এই ঘটনা তার বাবা হঠাৎ করে একদিন জানতে পারে। তার বাবা যেই এই ঘটনা জানতে পারে, সেই রাখাল বালকের ফ্যামিলি সহ বা তার পরিবার সহ সমস্ত মানুষকে শ্যালেট হাউস আছে সেই সামনেটায় কিন্তু পুরো ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দিয়ে দেয়, মানে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তো এই কথা অনেক দিন কিন্তু এই ম্যাগনোলিয়া রানী জানতে পারেনি। বেশ কিছুদিন যায়, ম্যাগনোলিয়া রানী তারপর বুঝতে পারে যে কি হয়েছে তার যে মানে প্রিয় মানুষটা তার সাথে। এই কথা জানার পর রানী ম্যাগনোলিয়া তার ঘোড়া সমেত লাফ দিয়ে এই জায়গা থেকে আত্মহত্যা করেন। আর সেই থেকেই এই অমর প্রেম কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। সানসেট পয়েন্টের আশেপাশে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে। এখানে অনেক ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, ফ্রিজ ম্যাগনেট শুরু করে মানে চাবির রিং, বিভিন্ন ধরনের শোকেসের জিনিসপত্র, হেভি সুন্দর তো জিনিসগুলো, এগুলো তোমরা চাইলে কিন্তু নিয়ে যেতে পারো। এখন সোজাসুজি চলে আসলাম হোটেলে, বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এই হচ্ছে আমাদের হোটেল। এখানে কিন্তু পুরো লাইন দিয়ে অনেকগুলো পরপর রুম রয়েছে, আর আমাদের হচ্ছে এই 2 নাম্বার রুম। ওই থাকার মতো একটা রুম পেয়েছি। যাই হোক, তো এখানে কিন্তু আমরা যে সমস্ত ন্যাশপাতি নিয়ে এসেছি ন্যাশপাতি বাগান থেকে, সেই সমস্ত ন্যাশপাতি এখানে রয়েছে। তো এই রুমের সাথে একটু যে বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুমটা, ওই ঠিকঠাক যাকে বলে। এই নেতারহাটে প্রচুর হোটেল রয়েছে, তোমরা এসে দেখে শুনে পছন্দ মতো কিন্তু রুম বুক করতে পারো। তো এই যে এই রুমটা দেখালাম, মোটামুটি এই ধরনের রুমের স্টার্টিং প্রাইস ওই 700 থেকে 800 টাকার মতো। যাই হোক, বেশ অনেকটা জার্নি হয়েছে, এর জন্য এখন একটু কিছুক্ষণ রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপর সন্ধেবেলা বা রাতের বেলা কথা হচ্ছে। বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে 9টা বাজতে যায়, বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এখন ডাক পড়েছে ডিনারের জন্য। এখানে একটু আগেই ডিনার হয়ে যায়, সবাই যেহেতু শুয়ে পড়ে। তো আমাদের বাইরে ব্যবস্থা হয়েছে ডিনারের,
এই যে এখানে আমরা ডিনার সারবো। এখানে রান্না বান্না চলছে দেশি চিকেনের। এই যে চলে এসছে রুটি, তার সাথে ঝাল ঝাল দেশি চিকেন। তো সোনু ভাইকে বললে কিন্তু সবটাই করে দেবে, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দুর্দান্ত, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে এই দেশি চিকেনের মজাটাই আলাদা। রাতের ডিনারের পর্ব মিটিয়ে এখন সোজা হয়ে যাচ্ছি আমাদের রুমে, তার কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে যেতে হবে সানরাইজ। এখানে একটা সানরাইজ ভিউ পয়েন্টও রয়েছে। তাহলে চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম নেতারহাট। এখন সময় বলছে সকাল 9টা। আজ সকালে আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম ভাঙেনি, আর কি করা যাবে। যাই হোক, আজকে আমরা নেতারহাট থেকে বিভিন্ন সাইট সিন দেখতে দেখতে রাঁচি গিয়ে পৌঁছবো। আমাদের ট্রেন রয়েছে সেখান থেকে। দেখো ভাইয়া চলে এসছে। ভাইয়া আজ कौन सी जगह है? अभी हम जाएंगे डाक बंगला। अच्छा, ठीक है। हाँ। फिर आपको स्कूल बचा हुआ है नेतरहाट स्कूल। उसके बाद आपको हो जाएगा लेक। अच्छा, लेक। हाँ, उसके बाद फिर जाएंगे लोथ फॉल्स। अच्छा, एकदम लास्ट में। हाँ, वो लोथ फॉल्स आके फिर रांची में हम लोग नीचे रिटर्न में देखते जाएंगे। अच्छा, ठीक है चलिए। এটাই হলো বন্ধুরা নেতারহাটের বিখ্যাত শ্যালে হাউস। এই শ্যালে হাউস 1919 সালে বিহার ও উড়িষ্যার লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেড নির্মাণ করেন। তো এই শ্যালে হাউস কথাটি এসছে ফরাসি শব্দ শ্যালে থেকে, যার অর্থ পাহাড়ি অঞ্চলে কাঠ বা পাথর দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাড়ি বা কটেজ। এই বাড়িটা পুরো ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা হয়েছিল। তৎকালীন সমস্ত যা ব্রিটিশ সাহেবরা ছিলেন তখন এই জায়গাটাতে আসতেন তাদের গ্রীষ্মকালীন অবকাশ বা হাওয়া বদল করতে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত। তবে বর্তমানে এখন এই বাড়িটি বন্ধ রয়েছে রেনোভেশনের জন্য। তো তোমরা যারা আসছো এমনি এসে ঘুরে যেতেই পারো। এটাই হলো নেতারহাটের আবাসিক স্কুল বা বোর্ডিং স্কুল, ভারতের সেরা আবাসিক স্কুলগুলোর মধ্যে একটি। তো এই স্কুল প্রথমে যে শ্যালেট হাউস দেখালাম সেখান থেকে কিন্তু শুরু হয়। তারপর 1954 সালে এই ক্যাম্পাস তৈরি হয়। এই স্কুলে সমগ্র ভারত থেকে প্রচুর ছাত্রছাত্রীরা আসে, এখানেই পড়াশোনা শেষ করে, এবং এই স্কুল কিন্তু ভীষণই ঐতিহ্যপূর্ণ। এখন এসে পৌঁছালাম নেতারহাট লেক বা নেতারহাট ড্যাম দেখতে। এই যেখানে টিকিট কাউন্টার রয়েছে, আমি টিকিট কেটে নিলাম, পার হেড নিল মাত্র 20 টাকা করে। এই লেকের সাথেই রয়েছে একটা গার্ডেন মতো, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর ফুল গাছ রয়েছে, তার সাথে সিটিং এরিয়া রয়েছে। ফ্যামিলি, বন্ধু বান্ধব আর প্রিয়জনের সাথে তো এখানে আসলে ভালো লাগবেই। তো সামনে এগিয়ে যাই, সামনেই রয়েছে লেক ভিউ পয়েন্ট। এটাই হলো নেতারহাট লেক বা নেতারহাট ড্যাম। এই সব কিছুই ব্রিটিশ আমলে তৈরি করা। তৎকালীন সময় জল সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রায় 4 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই লেক তৈরি করা হয়েছিল। চারিদিকে পাইন গাছের জঙ্গল, এরকম নীল জল সমৃদ্ধ লেক সত্যি দুর্দান্ত লাগে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের সাথে এরকম সৌন্দর্যময় আবহাওয়া সত্যি একটা আলাদাই কম্বিনেশন। যাই হোক, ওখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এসে বোটিংও করতে পারো। এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে এগ ম্যাগি, পাহাড়ি স্টাইল এগ ম্যাগি। এই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা হব লোধ ওয়াটারফলের উদ্দেশ্যে। নেতারহাট থেকে লোধ ওয়াটারফলের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা মতো। আর এই 2 ঘন্টার রাস্তাটা যে এত সুন্দর, কথা দিচ্ছি চোখ সরাতে পারবেন না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। সময় বলছে 12টা বেজে 10 মিনিট। এই মুহূর্তে এসে পৌঁছালাম লোধ জলপ্রপাতের পার্কিং পয়েন্টের সামনে। আমাদের পার হেড এন্ট্রি ফি নিল 10 টাকা করে। এই যে এইভাবে কিন্তু পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা রয়েছে। আমাদেরকে বেশ কিছুটা হেঁটে এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা এগিয়ে আসলাম, আর এটাই হলো লোধ জলপ্রপাত যেটা রয়েছে এন্ট্রি পয়েন্ট। এই যে এখান থেকে কিন্তু সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তোমাদের। এখানকার সিঁড়িগুলি একদমই উঁচু নয়, ফ্ল্যাট সিঁড়ি। যারা বয়স্ক আসছেন আরামসে উঠে যেতে পারবেন। আর সামনে ওই দূর থেকে দেখা যাচ্ছে লোধ জলপ্রপাত। এইভাবে রাস্তার মাঝখানে মাঝখানে রেস্ট পয়েন্টও রয়েছে, তোমরা চাইলে বসে বিশ্রামও নিতে পারো।
তো যাই হোক, এখন চুপচাপ সামনের দিকে এগিয়ে যাব। আর ওই যে সামনেই ওয়াটারফল, এসেই গেছি বলতে গেলে। অবশেষে বন্ধুরা চলে এলাম লোদ জলপ্রপাত। এইভাবে সিঁড়ি একদম নিচে নেমে গেছে আর মাঝখান দিয়ে এরকম ব্রিজ টাইপের রয়েছে। আমাদের এইখান থেকে এখন ওই পার হতে হবে। কি সুন্দর চারিদিকটা, মানে মানে প্রবল স্রোতে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার সাথে এরকম প্রাকৃতিক পরিবেশ। জাস্ট দেখো, দুর্দান্ত। এটাই হলো বন্ধুরা ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু লোদ জলপ্রপাত। কি জল দেখো, আর এর উপর থেকে নিচের দিকে নেমে আসছে পুরো সাদা দুধের মতো জল, দুর্দান্ত। প্রচুর মানুষ কিন্তু এসছে বেড়াতে, স্নান করছে বন্ধু বান্ধবদের সাথে, একটা আলাদাই পরিবেশ। আর এই লোদ জলপ্রপাত ঝাড়খণ্ডের বুড়া নদীর উপর অবস্থিত। ছত্তিশগড়ের যে মহানদী রয়েছে, সেই মহানদীর জল কিন্তু এইখান থেকেই প্রবাহিত হয়। মানে বুঝতেই পারছো, এর জন্যই এই এত বড় জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এখানে এসে দুই দিদির সাথে আলাপ হয়ে গেল। তো সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা? অদ্ভুত সুন্দর, অভূতপূর্ব, অসাধারণ, পৃথিবীর বুকে যেন স্বর্গের সৌন্দর্য। একদম সুন্দর, এত কাছের জায়গা সুন্দর, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত কাছে, এত কাছে। প্রতিবেশী রাজ্যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা জানতাম না। অনেকেই জানে না। একদম তাই, সবাইকেই বলবো আসুন, আসুন একবার এসে ভিজিট উপভোগ করুন। করুন। এখন লোদ ওয়াটারফলস দেখে নিচে আবার ফিরে যাচ্ছি, তো গিয়ে লাঞ্চ করব। তো এই একটা এমন একটা ওয়াটারফল যে সারা বছর জল থাকে, শীত হোক বা বর্ষা, যখনই আসবেন জল পাবে। সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের 2 রাত 3 দিনের রাঁচি ও নেতারহাট ট্যুর। তো আমাদের সাথে রয়েছে আমাদের সোনু ভাই। দাদা, মোটামুটি যদি কেউ মাথাপিছু 8 জন আসে, কেমন খরচা হবে মোটামুটি, মানে সব মিলিয়ে থাকা খাওয়া সব মিলিয়ে? 4000 पर हेड पड़ेगा। अच्छा। और उसके बाद जैसे मान लीजिए कोई पर्सनल गाड़ी लेके घूमना चाहता है 4 सीट का, तो उसका 3500 रुपया पैकेज आता है एक दिन का, আচ্ছা वो रांची टूर का। और नेतरहाट टूर का 4000 रुपया पर डे पैकेज होता है इसे। আচ্ছা, মানে এইটার মধ্যে সব আর কি থাকবে মোটামুটি included। আর टोल पार्किंग सब इंक्लूड है। আচ্ছা, আর মোটামুটি সিজন অফ সিজন একটু রেটটা তো थोड़ा सा कम होता है, 500 रुपया का फर्क पड़ता है। ऑफ टाइम में कम हो जाता होता है। है कुछ। তো এই স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করলে আর কি তোমাকে বুক করতে পারবে তো? আচ্ছা, তো আমরা যেভাবে রাঁচি আর নেতারহাটটা আর কি আমরা ঘুরলাম, তো তোমরা যদি ঠিক এইভাবে ঘুরতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, একদম সরাসরি ফোন করে না দাদাকে, সবটাই তোমাদের কিন্তু বলে দেবে। এরপরেও বেশ কিছু জায়গা যেমন ধ্রুবা ড্যাম, রাঁচি স্টেডিয়াম সব কিছু দেখে আমরা সন্ধে 7টা নাগাদ পৌঁছে গেছিলাম রাঁচি স্টেশন। এখান থেকেই আমাদের ফেরার ট্রেন রয়েছে। যেখান থেকে ঘোরা শুরু করেছিলাম আবার সেখানে এসেই ফিরলাম। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর নতুন নতুন ট্যুর ভ্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।